জানেন কি আগে মাতার বাড়িতে দেওয়ালি মেলা হতো না? তাহলে আগে কি হতো? আপনারা কি জানেন ধন্যমাণিক্য কিভাবে কোথা থেকে মায়ের মূর্তিটি এনেছিলেন? আপনি কি জানেন মায়ের মন্দিরের ভেতরে আরেকটি ছোট্ট মূর্তি কোথা থেকে এসেছে? মায়ের মন্দিরের পেছনে ত্রিশূলটি কোথা থেকে এসেছিল জানেন কি আপনারা? আসলে কি কচ্ছপের মৃত্যুর সময় কল্যাণ সাগর থেকে উপরে এসে সমাধিস্থ হন তারা? এছাড়াও আরো লুকিয়ে থাকা জানা ও অজানা তথ্য মাতার বাড়ির আজকে জানবো এই ব্লগটিতে। চলুন। উদয়পুর শহরটি বহু প্রাচীন। শহরটি একাধারে সরোবর নগরী ও মন্দির নগরী নামেও পরিচিত। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই শহরেই গড়ে উঠেছে 51 পীঠের এক পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী দেবীর সেই মন্দির, যা এই শহর তথা রাজ্যের ঐতিহ্য বহন করে। মাতা ত্রিপুরা সুন্দরী দেবীর মন্দির তৈরি কিভাবে, কখন, কার হাতে, কোন জায়গা, তা নিয়ে কৌতূহলী লোকের অভাব নেই। তবে আজ শুরু থেকে শেষ পর্যন্ত জানবো চলুন। বহু অজানা তথ্য বিষয় প্রকাশিত হবে এই ভিন্ন রুচির ব্লগে, যা হয়তো বা আগে কেউ জানতো না। কথিত আছে তৎকালীন সময়ে মহারাজা ধন্যমাণিক্য রাজ্য শাসন করতেন। তিনি নাকি বিষ্ণুর উপাসক ছিলেন। তখন তিনি এই জায়গাতে ভগবান বিষ্ণুর মন্দির বানাতে চেয়েছিলেন। আবার এই জায়গাতেই সতীর ডান পদ পড়েছিল বলে বলা হয়। সালটা 1500। মহারাজা ধন্যমাণিক্য স্বপ্নাদেশ পান এই স্থানে মায়ের মূর্তি স্থাপন করতে। তখন সেই তৎকালীন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে মায়ের মূর্তিটি আনার প্রক্রিয়া শুরু হয়। তখন নাকি স্বপ্নাদেশে বলা হয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে গিয়ে সূর্যোদয় হয় সেই জায়গাতেই করতে হবে মায়ের মূর্তি স্থাপন। আর সেই আদেশ মোতাবেক ক্রমান্বয়ে মানুষ দাঁড় করিয়ে একে অন্যের হাতে, অন্য আরেকের হাতে এমনিভাবে মূর্তি আনার প্রক্রিয়া চলতে থাকে, পাশাপাশি স্থানান্তরের মাধ্যমে। তখন স্বপ্নাদেশের মোতাবেক এই জায়গাতে এসে সকালের সূর্যোদয় হয় এবং তারপর শত চেষ্টা করেও মায়ের মূর্তিটিকে কেউ 1 ইঞ্চিও নড়াতে পারেনি। নিয়োগ করা হয় মায়ের পুরোহিত, যেখানে একজন ছিলেন বাণেশ্বর, অপরজন শুক্রেশ্বর। এই দুই গোষ্ঠীর পুরোহিতরাই আজীবন মায়ের পুজো করবেন স্থির হয়। তখন থেকে এখন পর্যন্ত প্রত্যেক অমাবস্যা তিথিতে মায়ের নিশি পূজা অনুষ্ঠিত হয়। তৎকালীন সময়ে অমাবস্যার নিশি রাতে বিদ্যুতের ব্যবস্থা না থাকায় মশাল ধরিয়ে পূজা হতো এবং যারা মশালের দায়িত্ব ছিলেন তাদের বলা হতো জুলাই। এখনো সেই প্রথা অনুসারে প্রত্যেক নিশি রাতে মশাল ধরানো হয়। প্রত্যেক অমাবস্যা তিথিতে মহিষ বলির প্রথা আছে, আর সেই মহিষের যোগান দেয় মহিষাংরা। তাদের মহিষাং বলা হয়। জেনে অবাক হবেন, তারা মুসলিম সম্প্রদায়, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই মায়ের সেবায় নিয়োজিত। তবে গোটা দেশের মধ্যে এই ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য, শুধুমাত্র এই মন্দিরেই যে কোনো প্রান্ত থেকেই কোনো ভক্ত আসুক না কেন, তা কোন ধর্মের লোক জিজ্ঞেস করা হয় না। তারপর 1625 থেকে 1660 পর্যন্ত মহারাজা কল্যাণমাণিক্য রাজত্ব করতেন। কথিত আছে তখন তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের পুজোর জন্য জলের অভাব, তাই দিঘি খননের আদেশ পান তিনি। তখনই 1625 থেকে 1660 মধ্যে কোনো এক সময় মায়ের দিঘি খনন করা হয়। তখন মহারাজা কল্যাণমাণিক্যের নামে এই দিঘির নামকরণ করা হয় কল্যাণ সাগর। আর তখন থেকেই মায়ের দিঘিতে মাছ ও কচ্ছপের ঐতিহ্য বয়ে আসছে। মায়ের মূর্তির পেছনেই একটি ত্রিশূল দেখতে পাওয়া যায়, যা সম্পূর্ণ রূপ দিয়ে তৈরি। আর এই ত্রিশূলটি মহারাজা বীর বিক্রম মাণিক্যের দেওয়া। যদিও এখন দীপাবলিতে বেশ জাঁকজমকপূর্ণ মেলা বসে মাতার বাড়িতে, কিন্তু আগে মাতার বাড়িতে দীপাবলি মেলা অনুষ্ঠিত হতো না। 1901 সাল থেকে মায়ের মন্দিরে পৌষ সংক্রান্তির পূজা মেলা বসত। তারপরে প্রায় 1930 সালে দীপাবলি মেলা শুরু হয়, এমনটাই অভিমত। তবে মায়ের মূল মন্দিরের সামনের নাট মন্দিরটি অনেক পরে নির্মাণ করা হয়, আর তা করেছিলেন রাধাকিশোর মাণিক্য। মন্দিরের ভেতরের মায়ের মূর্তির সাথে আরেকটি ছোট্ট মূর্তি দেখা যায়, যাকে ছোট মাও বলা হয়। আর এই মূর্তিটিকে একটি জলাশয় থেকে পাওয়া গিয়েছিল। মায়ের মূর্তির উচ্চতা 1 মিটার 54 সেন্টিমিটার। আর মায়ের মূর্তিটি গোটা বিশ্বের সব থেকে দামি পাথর অর্থাৎ কোষ্ঠী পাথর দিয়ে তৈরি, যেখানে মায়ের মূল মন্দিরের উচ্চতা 72 ফুট আর ছোট মায়ের মূর্তিটি 48